আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যারা অবস্থান করছেন সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনিয়মিত হঠাৎ করেই লাইভে আসলাম একটা বিশেষ কারণে। তা হলো, অনেকেই অনুরোধ করেছেন যে রমাদান মাস, এই রমাদান মাসে অনেকেই জাকাত দেয়, তো জাকাত সম্পর্কে কিছু আলোচনা হওয়াটা খুব জরুরি। তো অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ এই দিনের বেলায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাকাত সম্পর্কে মোটামুটি কয়েকটা কথা। জাকাত দ্বীনে ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম এক স্তম্ভ। বলা চলে নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ তা হলো জাকাত। নামাজ হলো শরীরের হক আর জাকাত হলো মালের হক। জাকাত এটা এতই জরুরি যে আল্লাহ পাক কোরআনে কারিমে যখনই নামাজের উল্লেখ করেছেন সাথে সাথেই জাকাতের উল্লেখ করেছেন। এজন্য জাকাতের বিধান জানা এবং সেই অনুযায়ী আমল করা, নামাজ যেমন ফরজ জাকাতও তেমনই ফরজ। সুতরাং এ সম্পর্কে জরুরি ভিত্তিতে যাদের উপরে জাকাত ফরজ তাদেরকে মাসআলা জানা এবং আমল করা অপরিহার্য। তাই আজ আমি জাকাত সম্পর্কে মোটামুটি কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করতেছি। হলো জাকাত কার উপরে ফরজ? জাকাত ওই ব্যক্তির উপর ফরজ যে নিসাব পরিমাণ মালের মালিক। নিসাব পরিমাণ, নিসাবের মাপকাঠি কি? নিসাবের মাপকাঠি সমস্ত মাসআলার কিতাবে আমরা দেখব 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা এই সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসায়িক দ্রব্য যদি কারো কাছে থাকে তো ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। যখন এই মালটা তার কাছে 1 বছর থাকে তো 1 বছর লাস্টিং করলে পরে বছর শেষে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। এখন প্রশ্ন হলো যে নেসাবের পরিমাণটা কি? তো এ সম্পর্কে আমরা খুব ভালো করে জেনে রাখব যে নেসাব যদি কারো কাছে কেবলই স্বর্ণ থাকে, অন্য কোনো সম্পদ না থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হলে পরে তার উপরে জাকাত ফরজ হবে। কিন্তু যদি কারো কাছে স্বর্ণ, নগদ ক্যাশ, রূপা, অন্য অন্য দ্রব্যাদি থাকে তাহলে তার ব্যাপারে হুকুম ভিন্ন। তার জন্য 7.5 ভরি স্বর্ণ হতে হবে না, বরং সব মিলেইয়ে যদি নেশাব পরিমাণ হয়, সব মিলেইলে নেশাবের পরিমাণ সেটা কি দিয়ে নির্ধারণ করবে? এক্ষেত্রে কিতাবে মূল নীতি দেওয়া হয়েছে যে স্বর্ণ এবং রূপার মধ্যে হতে যেটাকে মানদণ্ড ধরলে গরিবের লাভ, ওইটাকেই মানদণ্ড ধরে নেশাব নির্ধারণ করতে হবে। তো গরিবের জন্য লাভ হয় যদি রূপাকে মানদণ্ড দাঁড় করানো হয়। এই জন্য বর্তমানে এই মার্কেটে রূপার যে মূল্য সেই হিসেবে কারো কাছে যদি স্বর্ণ, অন্য অন্য নগদ ক্যাশ বা ব্যবসায়িক দ্রব্য এবং রূপা সব মিলিয়ে যদি বেশি না মাত্র 48,583 টাকা যদি কারো কাছে থাকে, যেটা ঋণ মুক্ত প্রয়োজনের অতিরিক্ত, মাত্র 48,583 টাকা, তবে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। কিন্তু যদি শুধু রূপা হয় তাহলে তার জন্য এই 48,583 এটা হলো 52.5 তোলা রূপার দাম এই আসে। আর যদি অন্য অন্য ব্যবসায়িক দ্রব্য থাকে বা নগদ ক্যাশ থাকে, সব মিলেইয়ে যখন নেশাব নির্ধারণের প্রশ্ন দেখা দিবে তখনও এই রূপার দামটাকেই মানদণ্ড ধরতে হবে। আর যদি কারো কাছে কেবলই স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণ আবার 2 প্রকার। একটা হলো সনাতন স্বর্ণ, আরেকটা হলো
যেটা 22 ক্যারেটের দামি স্বর্ণ। সনাতন স্বর্ণ যদি হয় তো সেটার মার্কেটে বিক্রয় মূল্য হলো 40,000, কিন্তু যদি ভোক্তা এটা দোকানে বিক্রি করতে যায় তাহলে তখন এটাকে তারা দোকানদাররা ব্যবসায়ীরা 32,000 টাকা দিয়ে কিনবে। সেই হিসাবে সনাতন স্বর্ণ যদি কারো কাছে থাকে তবে তার জন্য নেশাব হলো 7.5 তোলা স্বর্ণের দাম আসবে 2,24,016 টাকা। তো সুতরাং কোনো ব্যক্তির কাছে যদি এই সনাতন স্বর্ণ থাকে 7.5 ভরি, সেটার রিসেল ভ্যালু 2,24,016 টাকা, অথবা কিছু স্বর্ণ আছে এবং নগদ ক্যাশ আছে, তাহলে সে ব্যক্তি তার জন্য তো রূপাকেই মানদণ্ড নির্ধারণ করবে, সেটা তো আগেই আমি বলে দিয়েছি। এরপরে হলো কারো কাছে যদি ক্যারেটের স্বর্ণ থাকে 22 ক্যারেট, তো 22 ক্যারেটের স্বর্ণ এটা মার্কেটে এর মূল্য হলো, যখন কেউ কিনতে যাবে তো 60,322 টাকা হলো এর মার্কেটে ক্রয় মূল্য, কিন্তু যখন ব্যবহারকারী এটাকে বিক্রয় করতে যাবে রিসেল ভ্যালু, তো রিসেল ভ্যালু হলো 48,057 টাকা। তো এখন যে জাকাত দিবে তার হিসাব করতে হবে রিসেল ভ্যালু, কিনতে সময় যে দাম এটা তার হিসাবের কোনো প্রয়োজন নেই, বরং সে বিক্রি করলে কত পাবে এটা তার প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, এখন একটা ভুল ধারণার নিরসন করতে চাই। অনেকে মনে করে 7.5 ভরি স্বর্ণ হলেই তারপরে জাকাত আসবে, তার আগে স্বর্ণের জাকাত হবে না। 52.5 তোলা রূপা হলেই তার উপরে জাকাত আসবে, তার আগে জাকাত হবে না। এটা একটা ভুল ধারণা। এই মাসআলা হলো কেবল তার জন্য যার কাছে কেবলই স্বর্ণ আছে বা কেবলই রূপা আছে, আর কোনো সম্পদ নেই। কিন্তু কারো কাছে যদি রূপা, স্বর্ণ, নগদ ক্যাশ, ব্যবসায়িক দ্রব্য এগুলো থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে এই 7.5 ভরি বা 52.5 ভরি হওয়াটা কোনো জরুরি না। প্রিয় দর্শক শ্রোতা, আরও একটা কথা খুব জোর দিয়ে আমি বলতে চাই, তা হলো যে জাকাত ফরজ হওয়ার পরে এটা আদায় করার ক্ষেত্রে নামাজ যেমন তাড়াতাড়ি আদায় করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই, ঠিক তেমনিভাবে জাকাতের ব্যাপারটাও যখন ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে এটা দেরি না করা এটাই উত্তম। কোনো কারণবশত আগে পরে করা যায়, কিন্তু এটা দেরি করা উচিত না। আর একটা কথা বলবো, অনেকের কাছে নগদ ক্যাশ নাই, কিন্তু সে জমি ক্রয় করে রেখেছে জমি বিক্রি করবে বলে। অনুরূপভাবে নিজের কাছে ক্যাশ নাই, কিন্তু অন্যকে ঋণ দিয়ে রাখছে, ওই ঋণ উসুল হইলেই তার উপরে জাকাত ফরজ হয়। তাহলে ওই জমিন যেটা নাকি ব্যবসার জন্য কিনে রেখেছে তার উপরও ওই যে বিক্রয় মূল্য ওর উপরে জাকাত আসবে, এবং কাউকে যদি ঋণ দিয়ে থাকে সেই ঋণের উপরেও কিন্তু জাকাত আসবে। মাসআলা তো সবিস্তারে একবারে বলা সম্ভব না। আজ যতটুকু আমার মাথায় তাৎক্ষণিক আসলো আপনাদের সামনে পেশ করলাম। যদি আপনাদের উপকার হয় তো আমার জন্য দোয়া করবেন। আর এই সাথে আমি একটু আপনাদের কাছে দোয়া চাই যে আমি একটা মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছি, ঢাকা দারুল উলুম রামপুরা বনশ্রী মাদ্রাসা। তো এই মাদ্রাসার জরুরত যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন তার খাজানা থেকে। আর বিত্তবান যারা, বিশেষ করে রামপুরাবাসী এবং দেশে বিদেশে যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, তাদের কাছে আমি এই আহ্বান রাখব যে আপনারা মাদ্রাসার দিকে বিশেষ নজর রাখবেন। সকলের দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। এ কথা বলেই আজ আমি আমার কথা শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং মাহে রমজানের খায়র ও বারাকাতে ধন্য হন, এই আশাবাদ ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।